সাংবাদিক ভাইদের আমি কি বলবো, এটা শুক্রিয়া জানালে কম জানানো হয় যে এইরকম একটা পরিস্থিতিতে আপনারা আছেন। এটা প্রমাণ করে আপনাদের যে এই বিষয়ের প্রতি আপনাদের যে দরদ এবং গুরুত্ব। কারণ এটার সাথে আমাদের মাদ্রাসা কমিউনিটি, আমাদের আলেমুল আমাদের একটা সম্পর্ক আছে। তাদের প্রতি আপনাদের দায় এবং আপনাদের দরদের একটা প্রমাণ হচ্ছে আপনারা এই এই পরিস্থিতির মধ্যে যে এখানে আছেন। বিএনপি সরকারকে ধন্যবাদ যে তারা আমাদেরকে এরকম একটা অবস্থায় রেখেছে। ঢাকা শহরের আমরা একেবারে একেবারে হার্ট সবের মধ্যে আছি, কেন্দ্রে আছি, সচিবালয়ের এলাকায় আমরা আছি। সেই এলাকায় এই অবস্থা। তো আগে আপনারা জানেন 2001-06 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন একটা কথা প্রচলিত ছিল যে আমরা তো কারেন্ট বলে থাকি, কারেন্ট তো যায় না, মাঝে মাঝে আসে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে সেই জমানায় আবার ফেরত দিতে চাচ্ছেন কিনা আমাদের কাছে ঠিক পরিষ্কার না। এখন এই বিষয়ে খুব অল্প কয়েকটা কথা বলি। এটা একটা অত্যন্ত সিরিয়াস বিষয়, কারণ এই চামড়া এবং চামড়ার সাথে সংশ্লিষ্ট এই শিল্পটা, যেটাকে আপনারা শিল্প বলছেন, আমি মনে করি যেটা এখন আমাদের দেশে শিল্প হতে পারে নাই। এবং শিল্প হতে না দেওয়ার পেছনে এটা একটা গভীর ষড়যন্ত্র যুক্ত। কেন? কারণ এটা আপনি এই আলোচনাটা যখন আমরা করছি, আপনারা বলেছেন জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভূমিকা, কিন্তু আমাদের এই অঞ্চলের সংস্কৃতি এবং এবং ইতিহাসকে বাদ দিয়ে আমরা আলোচনা করতে পারবো না। আমরা কিন্তু 47-এর আজাদি, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ভূখণ্ডটা পেলাম এবং একটা স্বাধীন রাষ্ট্র হয়েছি, এই পাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই যে যেটা আমাদের একটু আগে সম্মানিত একজন বক্তা বললেন যে এখানে কাঁচামালের কোনো অভাব নাই। এই শিল্পের জন্য যেটা কাঁচামাল প্রয়োজন সেটার কোনো অভাব নেই। এটা আমরা কি, এবং এই কাঁচামালের যে অভাব নাই, এই অভাব না থাকার পেছনে আমাদের সরকারের গুলোর কোনো ভূমিকা নাই। এটা এমনিতেই প্রাকৃতিকভাবে আমাদের এখানে কাঁচামালের কোনো অভাব নেই, কারণ এখানে গরুর কোনো অভাব নেই। এবং এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণে গরু আছে এবং আমরা গরু জবাই করতে গেলে আমাদেরকে পিটিয়ে মারা হয় না, এটা কিন্তু আমরা লড়াই করে রক্ত দিয়ে অর্জন করেছি। ফলে আমাদের এই চামড়া শিল্পে আমাদের পৃথিবীতে রোল মডেল হতে পারার কথা ছিল, কিন্তু এটা আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র। এবং আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে খুলনা এবং যশোর দিয়ে প্রচুর পরিমাণে কাঁচা চামড়া আসলে পাচার হয়ে যায়। এবং এটার সাথেই হচ্ছে সম্পর্ক যে কেন আমাদের এখানে চামড়া শিল্প দাঁড়াচ্ছে না। যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে মানে পিটিয়ে মেরে ফেলা হয় গরুর মাংস ভক্ষণ করার কারণে কিংবা গরু জবাই করার কারণে, সেই দেশে ওই যে যেটাকে আপনারা বলেন যে এলডব্লিউজি, যেটা মানে আন্তর্জাতিক একটা সনদ, ট্যানারির জন্য একটা আন্তর্জাতিক সনদ, এই ধরনের এলডব্লিউজির সনদপ্রাপ্ত ট্যানারি শিল্প কয়টা? 139টা। আমাদের দেশে কয়টা? মাত্র 6টা, এখন 4টা। তাহলে এই যে 4টা বা 6টা আর ওই দেশে 139টা, আপনার কাছে কি মনে হয় এটা খুব প্রাকৃতিক একটা ব্যাপার? এটার পেছনে গভীর রাজনীতি যুক্ত আছে। এবং এই যে 6টা, এই 6-এর বাইরে বা 4-এর বাইরে আর উঠা যায় না। এটার সাথে আমাদের দেশের প্রো ইন্ডিয়ান যারা ব্যবসায়ী আছে, যে সরকারগুলো আছে, তাদের একটা আতাত থাকাটা অস্বাভাবিক কিছু না। তারাই চায় না আমাদের দেশে চামড়া শিল্পটা মানে আরো সমৃদ্ধি অর্জন করুক এবং এর মধ্য দিয়ে আমাদের আলেম ওলামারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক, এটা তারা চায় না। এই কারণেই এইখানে চামড়া শিল্পের যে এখন নাকি 200-300 টাকায় চামড়া বিক্রি হয়, কাঁচা চামড়া। এটা ভাবা যায় যে দেশে আমরা চামড়ার জুতা কিনি হাজার হাজার টাকা দিয়ে, চামড়াজাত পণ্য কিনি হাজার হাজার টাকা দিয়ে, সেই দেশে কাঁচা চামড়ার দাম নাই। এবং এটা হলো, আপনি পাট শিল্পকে এখানে যেভাবে ধ্বংস করা হয়েছে, একইভাবে চামড়া শিল্পকে একইভাবে ধ্বংস করা হয়েছে। পাট শিল্প আমাদের দেশে আমরা কাঁচা পাট রপ্তানি করি, কিন্তু এখানে পাট শিল্প নাই, বা সমস্ত কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে আমরা কাঁচা পাট, কাঁচা চামড়া ভারতে পাচার হচ্ছে, চীন হচ্ছে নামমাত্র মূল্যে কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিশ্ববাজারে ঢুকতে পারছি না। এবং এটার সাথে এই যে আমি বললাম যে একটা ভূরাজনৈতিক ষড়যন্ত্র, এটাকে কিন্তু বাদ দিয়ে আমরা আলোচনাটা করতে পারবো না। ফলে আপনাদের এই 5টা দাবির সাথে আমি সম্পূর্ণ একমত। শুধু একটু একটা মন্তব্য করতে চাই যে আপনারা বলছেন লেদার কলেজ, আমি মনে করি এখানে একটা লেদার বিশ্ববিদ্যালয় থাকা উচিত। এবং আমাদের যে আলেম ওলামা সহ মাদ্রাসার যে শিক্ষার্থীরা অসম্ভব পরিশ্রম করে এখনো এই রুগ্ন শিল্পটাকে বা চামড়ার বাজারটাকে টিকিয়ে রেখেছে, তাদের পেছনে সরকারকে এসে দাঁড়াতে হবে। আপনারা যদি দেখেন গার্মেন্টস শিল্পে আমাদের বছরে যে আয় হয় তার 3/1 আবার ওই আমদানি করার ক্ষেত্রে মানে খরচ হয়ে যায়। তুলা আমদানি সহ অন্যান্য জিনিসপত্র আমদানি করতে, কাঁচামাল আমদানিতে যা আপনি আয় করেন তার 1/2 ব্যয় হয়ে যায়। তাহলে যে শিল্পটা আমদানি নির্ভর, সেই শিল্পকে যদি আপনি এত প্রণোদনা দেন, তাহলে যে যে শিল্পের, আমাদের এই চামড়া শিল্পের ইয়ের কিন্তু কোনো দরকার নাই, কাঁচামাল কিন্তু এখানে মানে কাঁচামালের অভাব নাই, সেই শিল্পের এই অবস্থা থাকবে কেন? এই অবস্থা থাকতে পারে না। আপনাদের 5 দফা দাবির সাথে আমি সংহতি জানালাম এবং লেদার ফাউন্ডেশন সামনে আলোচনাটা আরো এগিয়ে নেবে। আমি একমত যে এটা শুধুমাত্র ঈদের মৌসুমের আলাপ হলে চলবে না। সর্বশেষ একটা কথা বলি, এই যে এখন তো চামড়া নিয়ে আপনারা আলাপ করছেন, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে পশুর হাট গুলো যে বসছে,
এটা কিন্তু আমাদের সরকারের রাজস্ব ঘাটতি আছে। রাজস্ব ঘাটতি থাকলেও তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হাবিজাবি কার্ড তারা দিচ্ছে। কিন্তু রাজস্ব ঘাটতিটা কিন্তু থাকতো না যদি আমরা এই চামড়া শিল্পটাকে 10 থেকে 15 বিলিয়নের ডলারের একটা শিল্পে পরিণত করতে পারতাম। এক। আর দ্বিতীয় হচ্ছে, এই যে পশুর হাটগুলো ইজারা দেওয়া হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে সরকার কিন্তু এখানে শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, কারণ বিএনপির দলীয় লোকদেরকে বা তাদের দলের সিন্ডিকেটের মধ্যে থাকা লোকেদেরকে এই পশুর হাটগুলো ইজারা দেওয়া হচ্ছে এবং তারা রাজস্ব, যেটা এর মধ্যে দিয়ে সরকার রাজস্ব হারাচ্ছে। শুধুমাত্র কেরানীগঞ্জের একটা পশুর হাটে 2 কোটি টাকা রাজস্ব সরকার কম পাচ্ছে। এবং আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, সারা দেশের পশুর হাটগুলো যদি আপনি জরিপ করেন, দেখবেন প্রত্যেকটা গরুর হাট থেকে 3 থেকে 4-5 কোটি টাকা করে সরকার রাজস্ব হারাচ্ছে, এই যে নিজের দলীয় লোকদেরকে, দলীয় ক্যাডারদেরকে এই ইজারাগুলো দেওয়ার মাধ্যমে। এবং এখানে এটা কিন্তু কোনো দরপত্র হচ্ছে না, এখানে মানে দরপত্রে কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, তারা ভয়ভীতি দেখাচ্ছে। ইউএনওরা, আপনি যদি কথা বলেন, ইউএনওরা বলবে ভাই আমরা আমরা এখানে মারামারি চাই না, ওরা নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে যাক। ইউএনও, ডিসি তারাও হচ্ছে এখানে বিএনপির দলীয় ক্যাডারদের কাছে জিম্মি হয়ে গেছে। ঢাকা শহরের এমন একটা ইজারা নাই, এমন একটা পশুর হাট নাই যেখানে বিএনপি দলের লোকজনরা প্রায় জোর করে এই পশুর হাটগুলোর দখল নিয়েছে এবং সেখান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, তারা দেদারসে চাঁদাবাজি করছে। এইভাবেই কিন্তু তারেক রহমানের পরিকল্পনাই হচ্ছে এটাই তার সেই মাস্টার প্ল্যান, যার মধ্যে দিয়ে উনি দেশ পরিচালনা করছেন। তো আর কথা বললাম না, আপনারা অনেক কষ্টে আছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।